এই বাংলাদেশে গত প্রায় 2 বছর ধরে একটা স্লোগান নিয়ে যেই হুলস্থুল তুলকালাম কাণ্ড চলছে, এটা পৃথিবীর আর কোথাও হয়েছে বলে আমি জানি না। এটা একটা পৃথিবীর বিরল ঘটনা। 2 শব্দের দেশেরই একটা স্লোগান, এবং স্লোগানটা কি? যে দেশে এই স্লোগানের জন্য মানুষ জেলে যায়, মানুষকে মার খেতে হয়, মবের শিকার হতে হয়, সেই স্লোগানই এই দেশের জন্মের সাথে জড়িত। মানে কতটা নাফরমান বেঈমান হইলে পরে একটা দেশের জন্ম যে স্লোগানের উপর দিয়ে, সেই স্লোগানটাই ওই দেশের কিছু মানুষ, তাদের জন্য এটা একটা অ্যালার্জি। জয় বাংলা স্লোগান বাংলাদেশে কতটা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং 5ই আগস্টের মেটিকুলাস ডিজাইনে পাশ করা লোকজনের কলিজা কাঁপিয়ে দেয়, এটা তো অসংখ্য ভুরি ভুরি উদাহরণ আছে। একজন যদি জয় বাংলা স্লোগান দেয়, একজন, ধরেন এক রিক্সা চালক দিয়েছে, এক গৃহিণী দিয়েছে, একটা মানসিক প্রতিবন্ধী শিশু দিয়েছে, সেই স্লোগানে পর্যন্ত হজম করতে পারে না, তাদের মোটামুটি নাভিশ্বাস অবস্থা তৈরি হয়। এবার একটু ডিফারেন্ট ঘটনা ঘটেছে, এবং জয় বাংলা স্লোগানের সাথে আরো কিছু স্লোগান এসছে, যেটা আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ যে ব্যাপারটা আছে, বা আওয়ামী লীগ কার্যক্রম এখন নিষিদ্ধ, কার্যতপক্ষে আওয়ামী লীগ নিষিদ্ধ, এবং ভবিষ্যতে আরো লং টাইম আওয়ামী লীগ নিষিদ্ধ থাকার এই স্বপ্নটার মধ্যে কিছু বুড়ে বালি পড়ে গেছে। কারণ এইভাবে যে কোনো পলিটিক্যাল পার্টি আটকানো যায় না, আমরা অনেকগুলো উদাহরণে আপনাদেরকে বলেছি। বাংলাদেশের সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টে আপনারা ভিডিও যারা দেখেননি, তাদের জন্য ভিডিওটা আমি একটু সামান্য অংশ আগে সামনে তুলে ধরতে চাই। এই স্লোগান প্রায় 2 দিন ধরেই চলছে বাংলাদেশের সুপ্রিম কোর্টে ইলেকশন কেন্দ্র করে। 2 দিন ধরে এই স্লোগান চলছে, এবং এটা আমার কাছে অনেক সময় একটা খটকা লেগেছে। তারা এই শেখ হাসিনা জয় বাংলা স্লোগানের পাশাপাশি তারা আরো ডিফারেন্ট রকম পলিটিক্যাল স্লোগান দিয়েছে, যেগুলো আসলে আওয়ামী লীগের স্লোগান। মানে ধরেন এই জয় বাংলা স্লোগানটা কিন্তু 2 রকম বিভক্ত। একটা হচ্ছে যে স্বাধীনতার পক্ষে আওয়ামী লীগ করে না, কিন্তু স্বাধীনতার পক্ষের মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তারা নিউট্রালি জয় বাংলা স্লোগানটা ইউজ করতে চায়। আবার যখন এর সাথে পলিটিক্যাল স্লোগান যোগ হয়, তখন বোঝা যায় যে এটা আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস, আওয়ামী লীগের লোকজন স্লোগান দিচ্ছে। হ্যাঁ, সুপ্রিম কোর্টে আওয়ামী লীগের লোকজন স্লোগান দিচ্ছে, কিন্তু এবারের মনে হয় তাদের হয় বাদ ভেঙে গেছে, আর না হলে পলিটিক্যাল অ্যাম্বিশন এমন কিছু বেশি, যেটা তারা বাস্তবায়ন করার একটা চেষ্টা করছে জয় বাংলা স্লোগানের সাথে অন্যান্য স্লোগানকে মিল রেখে। আমি আপনাদেরকে আগে খবরটা বলি, ভূমিকা এতগুলো না দিয়ে। খবরটা হচ্ছে, গণহারে মনোনয়নপত্র বাতিল মাধ্যমে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আইনজীবীরা। মঙ্গলবার সন্ধ্যায় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আইনজীবীরা মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট ভবন প্রদক্ষিণ করেন। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর আজই প্রথম প্রকাশ্যে মিছিল সমাবেশ করলেন আওয়ামীপন্থী আইনজীবীরা। মিছিল শেষে তারা এক সমাবেশে মিলিত হন। মিছিল সমাবেশে নেতৃত্ব দেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী, অ্যাডভোকেট রবিউল আলম বুদু, ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, আম্বিয়া রেজা বুলবুল সহ অনেকে। শতাধিক আইনজীবী এই মিছিল ও সমাবেশে অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, সুপ্রিম কোর্ট বারে আওয়ামী পন্থী আইনজীবীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নজিরবিহীন, অগঠনতান্ত্রিক, অসাংবিধানিক, অবৈধ, স্বৈরাচারী ও প্রহসনমূলক। জানা গেছে, আসন্ন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বারের তলবি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় তাদের সবার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। আমি জানি না উচ্চ আদালতে এই সিদ্ধান্ত যাওয়ার পরে, যদি উচ্চ আদালতে যাওয়ার সুযোগ থাকে, তাহলে কি হবে। বাস্তবতা হচ্ছে, ক্ষমতার সাথে কেউই পারে না। কিন্তু দেখেন কি অদ্ভুতরে, যে আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে তো আওয়ামী লীগ, কাগজে পত্রে কারো আওয়ামী লীগ করার এখন কোনো সুযোগ নেই, জাস্ট হয়তো আওয়ামী লীগ সমর্থক। সেই হিসাবে বারে নির্বাচন করতে গিয়েছেন কিছু মানুষ, বাট তারা নির্বাচন করতে পারবে না। তাহলে এটা কিসের হাতছানি? মানে হাতছানিটা কিসের? আওয়ামী লীগ বিএনপির গন্ধ পেলে, জামাতের গন্ধ পেলে বিভিন্ন সংগঠনে সভাপতি, সাধারণ সম্পাদক তাড়িয়ে দিত, বিভিন্ন সংগঠনে নির্বাচন করতে দিত না, নানান রকম প্রতিবন্ধকতা তৈরি করতো। এখন আবার একই ঘটনার পুনরাবৃত্তি। আওয়ামী লীগের লোকজন
কোন রকম আইনের বৈধতা ছাড়া, কোনো ধরনের বিষয় টিষয় ছাড়া, শুধু ক্ষমতার দাপটে একটা সংগঠনে তারা ইলেকশন করবে, সেই ইলেকশন করতে পারবে না। তাহলে আমরা কি দিনকে দিন আমাদের পুরনো শেকলেই বাধা রয়ে গেছি? মানে যেই দোষে, যে অপরাধে আওয়ামী লীগকে দোষী করা হয়েছে, আওয়ামী লীগকে শাস্তির মুখোমুখি করা হয়েছে, আওয়ামী লীগ তো শাস্তি পাচ্ছে এখন, তাই না? একটা দল বাংলাদেশে জন্ম দিয়ে সেই দল এখন পলিটিক্স করতে পারছে না, যেটা দুর্ভাগ্য কিছু হতে পারে না। কিন্তু সেই পুরনো ট্রেডিশনেই আবার বাংলাদেশের সুপ্রিম কোর্টের মতন একটা মানে লাক্সারিয়াস পশ জায়গায় উঠে আসলো। বিষয়টা আসলে কতটা মানানসই? কাহিনীটা হলো, রেজওয়ানার থাবায় গণস্বাস্থ্য কেন্দ্র, ভয়ঙ্কর রেজিয়ানা কোথায় নেই। এটি কোন রেজওয়ানা? এটি এই যে সদ্য 2.5 মাস আগে শেষ হওয়া ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একজন সদস্য সৈয়দা রিজওয়ানা হাসান। সেই রিজওয়ানা হাসান কোথায় নেই এখন খুব মোটা দাগে প্রশ্ন আসছে। অন্তর্বর্তী সরকারের সময় শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে গণমাধ্যমে তার অনিয়ম, তার নানা রকম নেতিবাচক কর্মকাণ্ড, এমনকি নির্বাচন বিলম্বকারী উপদেষ্টাদের একজন তিনি ছিলেন এবং নানা রকম দেশকে মবের থাবায় ফেলে দেওয়ার একজন অন্যতম কাণ্ডারি ছিলেন। আজকে তার নামে আরো একটি বিষয় বেরিয়ে এসেছে এবং আজকে বাংলাদেশের একটি প্রধান জাতীয় দৈনিক কালের কণ্ঠ একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে। সেই অনুসন্ধানী প্রতিবেদনের আলোকেই আমরা এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। কালের কণ্ঠের প্রতিবেদনের শিরোনাম হলো রিজওয়ানার থাবায় গণস্বাস্থ্য কেন্দ্র। এ কারণেই প্রশ্ন আসছে যে কোথায় নেই রিজওয়ানা। 71-এর রক্তাক্ত সময় ভারতের ত্রিপুরার বাংলাদেশ ফিল্ড হাসপাতাল থেকে যে প্রতিষ্ঠানের জন্ম, যার সাথে জড়িয়ে আছে মহান মুক্তিযুদ্ধের আবেগ, সেই গণস্বাস্থ্য কেন্দ্র আজ এক ভয়াবহ সংকটে। সাভারের মির্জানগর থেকে শুরু করে দেশের 43টি উপকেন্দ্র আজ কার দখলে? ক্ষমতার দাপটে কিভাবে একজন প্রতিষ্ঠাতা ট্রাস্টিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো, আজ আমরা উন্মোচন করব গণস্বাস্থ্য কেন্দ্র দখলের সেই ভয়ঙ্কর নেপথ্য কাহিনী। 2024 সালের 5 অগাস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ার সাথে সাথেই শুরু হয় মব উৎসব। আর এই মবের ছবল থেকে রক্ষা পায়নি স্বাধীনতা পদক প্রাপ্ত অলাভজনক প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র। অভিযোগ উঠেছে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সরাসরি নির্দেশে এই প্রতিষ্ঠানটি এখন দখলদারদের কবলে। অনুসন্ধানে জানা যায় 2023 সালের 11 এপ্রিল ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর পর থেকেই দখলের পায়তারা শুরু হয়। আর এর চূড়ান্ত রূপ দেখা যায় 2024 সালের 24 অগাস্ট। সেদিন অর্ধশতাধিক লোক সাভারের সদর দপ্তরে মব সৃষ্টি করে। তাদের মূল লক্ষ্য ছিল একমাত্র জীবিত প্রতিষ্ঠাতা ট্রাস্টি মুক্তিযোদ্ধা ডক্টর নাজিম উদ্দিন আহমেদ এবং পরিচালক ডক্টর মাহবুব জুবায়েরকে পদত্যাগে বাধ্য করা। ডক্টর নাজিম উদ্দিন আহমেদ নিজেই কালের কণ্ঠের কাছে সেই ভয়াবহ সময়ের বর্ণনা দিয়েছেন। তিনি জানান, সৈয়দা রিজওয়ানা হাসান ও শিরিন হক দীর্ঘদিন ধরেই এই দখলের পরিকল্পনা করছিলেন। সেদিন সাভারে অর্ধশতাধিক লোক পাঠিয়ে মাপকারীদের ফোনে বারবার নির্দেশ দেওয়া হচ্ছিল তাকে বের করে দেওয়ার জন্য। সবচেয়ে বিস্ফোরক তথ্য হলো, মাপকারীরা যখন তাকে ঘিরে ধরেছিল তখন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকলেও তারা ছিলেন নীরব দর্শক। ডক্টর নাজিম উদ্দিনের দাবি, প্রশাসনের ফোনে লাউড স্পিকারে রিজওয়ানা হাসানকে বলতে শোনা গেছে, ডক্টর নাজিমকে গ্রেফতার করেন, এখনই বের করেন, যে কোনো মূল্যে বের করতে হবে, নইলে অ্যারেস্ট করতে হবে, এটা আমার নির্দেশ। কালের কণ্ঠের অনুসন্ধানে সেই কথিত পদত্যাগ পত্রের ছবি পাওয়া গেছে। মবকারীরা নিজের হাতে লিখে দিয়েছিল, আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে অব্যাহতি নিলাম। অথচ ডক্টর নাজিম উদ্দিন জানিয়েছেন তাকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখানে সই করানো হয়। বিকেল 4টা পর্যন্ত চলা এই তাণ্ডবে আলমারি ভাঙচুর, নথিপত্র তছনছ এবং মোবাইল ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে দেখা গেছে ঢাকা উত্তর ছাত্রলীগের সহ আইন বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান ইমন, ডক্টর সাইনুম আহমেদ প্রান্ত ও ডক্টর নাবিল সহ বেশ কয়েকজন এই মবের নেতৃত্বে ছিলেন।
যারা ভাবছেন ডক্টর নাজিম উদ্দিনকে, তাদের জানা উচিত 1972 সালের 14 অক্টোবর নিবন্ধিত ট্রাস্টি বোর্ডের 6 জন প্রতিষ্ঠাতার একজন তিনি। ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে বাংলাদেশ ফিল্ড হাসপাতাল পরিচালনা করেছেন তিনি। শাহাদুজ্জামান ও খায়রুল ইসলামের গবেষণায় তার বীরত্বের ইতিহাস স্পষ্ট। 1971 সালে মে মাসে ডক্টর জাফরুল্লাহ যুক্ত হওয়ার আগে থেকে ডক্টর নাজিম উদ্দিন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা দিয়ে আসছিলেন। অথচ আজ সেই বীর মুক্তিযোদ্ধাকে নিজের গড়া প্রতিষ্ঠান থেকে অপদস্থ হয়ে বের হতে হলো।